ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড লিয়ানকে দেখি, যে সোনোফল দেখছিল। অন্যদিকে আমরা একটা এতিমখানা দেখি, যেখানে আমরা একটা মহিলাকে দেখতে পাই। আসলে এই মহিলাটা এইসব বাচ্চাদের দেখাশোনা করত। তখন উনি সবাইকে গিফট দিচ্ছিল, কারণ আজকে ছিল নিউ ইয়ার। কিন্তু উনি সবাইকে গিফট দেওয়ার পর বলছিল, এইখানে তো একটা বাচ্চা কম আছে, ও কোথায় গেল। উনি তো চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা ওই বাচ্চাটাকে দেখি, যে এতিমখানা থেকে পালিয়ে বাইরে আসে। আসলে ওর নাম ছিল ইয়ান। ইয়ান তখন বলছিল, মম তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে এসেছি নিউ ইয়ার সেলিব্রেট করতে। আমি জানি তোমার একা থাকতে অনেক ভয় করছে। এইগুলো বলার পর দেখি ও একটা বাড়িতে আসে। এরপর একটা বক্স বের করে ও বলছিল, মম তুমি ভয় পেও না, আমি এসে পড়েছি। তুমি এখন শান্তিতেই ঘুমাতে পারো। আর আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি ওই আঙ্কেলটাকে একটা কল দিচ্ছি, যাতে উনি আমার জন্য খাবার নিয়ে আসে। আসলে এই বক্সটা কি ওর মা ভাবছিল, কারণ এটা ওর মা ওকে দিয়েছিল। এরপর ও তো ওই লোকটাকে কল দিতে যায়। তখন আমরা ওখানে একটা মেয়েকে দেখি, যে ইয়ানকে বলছিল, তুমি কল দিলেও এখন ওই আঙ্কেলটা খাবার দিতে আসবে না, কারণ আমি 1 বছরের টাকা আগেই পেমেন্ট করে গিয়েছিলাম, যার জন্য ডেলিভারি বয় সবসময় তোমাকে খাবার দিয়ে যেত। কিন্তু এখন পেমেন্টের ডেট শেষ হয়ে গেছে, তাই তুমি যতই কল দাও উনি আসবে না। এদিকে ইয়ান তো ওই ডেলিভারি ম্যানকে ফোন না দিয়ে ভুল করে অন্য একটা লোকে কল দিতে যাচ্ছিল, যেটা দেখে এই মেয়েটা ওকে আটকাতে যায়। কিন্তু ও তো ফোন ধরতেই পারছিল না। আসলে এই মেয়েটা ছিল ইয়ানের মা, যে কিছু বছর আগেই মারা গেছিল। আর এটা এখন ওর মায়ের আত্মা। ও বলছিল 2 বছর হয়ে গেছে, এখনো কেন আমি ভুলে যাচ্ছি যে আমি এখন আর মানুষ না। এরপরও ইয়ানকে বলে, তুমি ওকে কল দিও না, ও কখনোই তোমার কল ধরবে না। কিন্তু ইয়ান তো ওর কথা শুনতেই পায় না, যার কারণে ও ওই লোকটাকে কল দেয়। আমরা দেখি ওই লোকটা তো আর কেউ না, বরং লিয়ান। লিয়ান তোর কল দেখেই রেগে যায়। ও বলছিল, তুমি আবারও আমাকে কল দিয়েছো, বলো এখন আবার তোমার কত টাকা লাগবে। তুমি তো শুধুমাত্র টাকার জন্যই আমাকে কল দাও আর আমার কাছে আসো। কিন্তু ইয়ান বলে, আঙ্কেল আমার খাবার লাগবে, আমার অনেক ক্ষুধা লাগছে। কারণ ও তোকে ডেলিভারি ম্যান ভাবছিল। তখন লিয়ান বলে, তুমি লিসাকে ফোনটা দাও। আসলে এটা ছিল ওর মায়েরই নাম। ও তো পাশে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। ইয়ান তখন বলে, আপনি আমার মমের সাথে কথা বলতে চান, কিন্তু উনি তো কথা বলতে পারে না। লিয়ান বলে, ও তোমাকে এগুলো শিখিয়ে আমাকে কল দিয়েছে না, আমি দেখতে চাই ও কতদূর অ্যাক্টিং করতে পারে। এগুলো তো লিসা শুনে অনেক খারাপ লাগে। লিয়ান তখন কলটা কেটে দেয়। তো কিছুক্ষণ পর ওর বাড়ি থেকেও নক দেয়, যেটা দেখে লিসার তো একটু সন্দেহ হয়। আরও ইয়ানকে বারবার মানা করছিল দরজা খুলতে, কিন্তু ইয়ান তারপরও দরজা খুলে। তখন দুইটা লোক ইয়ানকে ধরে নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে লিসা তো খুবই চিল্লাচিল্লি করছিল, কিন্তু ও কিছুই করতে পারছিল না। এইদিকে ইয়ানকে দেখি, ওকে তো এই লোকগুলো লিয়ানের কাছে নিয়ে আসে। ও তো ইয়ানকেই প্রথমবার দেখছিল, কিন্তু লিসাকে দেখতে পায় না। যার কারণে ওই লোকগুলোকে বলছিল, লিসা কোথায়, তোমরা ওকে কেন নিয়ে আসনি। ওরা বলে, আমরা যখন বাসায় গিয়েছিলাম তখন আমরা শুধু এই বাচ্চাটাকেই দেখতে পেয়েছিলাম, ওখানে তো আর অন্য কেউ ছিল না। ইয়ান তখন লিয়ানকে বলছিল, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে কিডন্যাপ করতে যাচ্ছে। লিয়া তখন মনে মনে বলছিল, ও আমার সামনে আসতে ভয় পাচ্ছে দেখে ওর মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি ওকে সবকিছুর জন্য মাফ করে দিই। এইদিকে ওখানে তো আমরা লিসাকেও দেখতে পাই। ও এখানে লিয়ানকে বলছিল, শ্যান এটা আমাদের দুইজনের বাচ্চা, কিন্তু ও তো এখানে ওর কোনো কথাই শুনতে পায় না। লিসা তখন বলছিল, আমি যখন জানতে পেরেছিলাম যে আমার মেয়ের হার্ট প্রবলেম, তখন আমি ওর কাছে এসেছিলাম হেল্পের জন্য। কিন্তু ও তো আমাকে অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয়, কারণ ও ভেবেছিল এটা হয়তো অন্য কারো বাচ্চা। লিয়ান তখন ওকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায় লুকিয়ে আছে, আমাকে বলো। যেটা শুনে ইয়ান বলে, আমার মম তো আকাশের তারা হয়ে গেছে। এটা শুনে শ্যানের তো রাগ উঠে, আর ওকে একটা ধাক্কা মেরে বলে, লিসা এখনই তোমাকে মিথ্যা বলা শিখাচ্ছে। ইয়ান তো এখানে খুবই কান্না করছিল। লিসাও তখন ওর কাছে যায় ওকে উঠাতে। লিয়ানেরও তো এটা দেখে খুবই খারাপ লাগছিল, কারণ ও এভাবে ওকে হার্ট করতে চায়নি। এদিকে লিসা তো ওকে উঠাতেই পারছিল না। তখন ইয়ান নিজে নিজেই উঠে আর ওই বক্সটা ধরে বলে, মম তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। এদিকে লিয়ান তো জোরে জোরে লিসাকে ডাকছিল, আর বলছিল, অনেক লুকোচুরি হয়েছে, এবার বের হয়ে আসো। তুমি তো এখন নিজের মেয়েকে দিয়েও বিজনেস শুরু করে দিয়েছো। কিন্তু লিসা তো কোনো উত্তরই দিতে পারছিল না, যেটা দেখে লিয়ান তো রেগে ইয়ানকে ওখানে একা রেখে ভেতরে চলে যায়। এদিকেও যাওয়ার পর ইয়ান তো বাহিরে ডাস্টবিনে ফেলানো খাবার খাচ্ছিল। তখনই ওর কাছে লিয়ান আসে আর বলে,
তুমি এগুলো কেন খাচ্ছ? তোমার মম কি তোমাকে এটাও শিখায়নি যে বাহিরের ময়লা বাসি খাবার খেতে হয় না, এতে শরীর খারাপ হতে পারে? ইয়ান তো তারপর ওগুলো খেতে যাচ্ছিল, যেটা দেখে লিয়ান তো ওকে জোর করে ওর বাসায় আনে। এটা দেখে ইহান তো খুবই কান্না করছিল। ও বলছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি যে জায়গায় খাবার খাই, তাতে তোমার কি? ও তো এখান থেকে আবারও যাচ্ছিল, কিন্তু লিয়ান ওকে আটকায়। এটা দেখে ইহান তো ওকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে ওখানে সবাই তো অবাক আর ভয় পেয়ে যায়। লিয়ান তো একটু অবাক হয়। এদিকে ইহান তো ওর ফেস দেখে অনেক ভয় পেয়ে যায়। ও বলছিল, সত্যি আমি খারাপ কাজ করে ফেলেছি। কিন্তু লিয়ান তো ওর সাথে খুবই ভালোভাবে কথা বলে। তখন ইয়ানের হাত থেকে ওই বক্সটা পড়ে যায়, যেটা দেখে লিয়ান তো ওটা উঠাচ্ছিল। এটা দেখে লিসা বলছিল, প্লিজ তুমি ওটা খুলো না, তাহলে তুমি নিজেকে দোষী ভাববে। এইদিকে লিয়ান তো কিছু একটা ভেবে ওটা আর খুলে না। এরপরও মেয়েটকে বলে ইয়ানের পছন্দের খাবার বানাতে আর ওর জন্য রুম রেডি করতে। লিসা তো এটা শুনে খুবই খুশি হয় যে লিয়ান ওর মেয়ের কথা ভাবা শুরু করেছে। এরপর দেখি ওরা দুজনে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন লিয়ান ওর খাবার খাওয়া দেখে বলছিল, এ তো পুরোই লিসার কপি, মানে মাপে একই রকমের। আসলে লিসাও তো ওর মতো করেই খাবার খেত। তো সেন এখানেই কাট হয়। এরপর দেখি মেয়েটাকে বলছিল, যাও তুমি গিয়ে উপরে ঘুমাও, কিন্তু ও বলে আমি এখানে ঘুমাবো। পেট তো বারবার ওকে বলছিল, তারপরও ইয়ান ওর কোনো কথাই শুনে না। তো কিছুক্ষণ পর দেখি লিয়া যখন বাড়িতে আসে, তখন মেড বলছিল, ও ৫ দিন ধরে এখানে ঘুমাচ্ছে, আমি অনেকবার বলেছি ওকে রুমে গিয়ে ঘুমাতে, কিন্তু তারপরও ও আবার কোনো কথা শুনেনি। যেটা শুনে ও ইয়ানকে বলছিল, তোমার মা তোমাকে কোথায় ঘুমাতে হয় ওটাও শিখায়নি? ও বলে, না মম তোমাকে সবকিছু শিখিয়েছে। আসলে লিসা তো সবসময় অসুস্থ থাকতো, তাই কাইও বেশিরভাগ সময় সোফায় ঘুমিয়ে থাকতো, আর ইয়ানো সবসময় ওর পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাতো। তো সিন আবারও পেছনে আসে। ও মনে মনে বলছিল, আমার সোফায় ঘুমালে মনে হয় যেন আমি আমার মনের সাথে ঘুমিয়ে আছি। তো কিছুক্ষণ পর দেখি লিয়ান কাজ করছিল, তখন ইয়ান এসে ওর পাশে বসে। যেটা দেখে লিয়ান বলছিল, তোমার নাম কি? ইয়ান তখন ওর নাম বলে। এটা শুনে ও বলছিল, তোমার কি মনে হয় তোমার মম তোমাকে নিতে আসবে? ও বলে না। তখনই দরজা কেউ নক দেয়। ইয়ান তো ভাবে হয়তো লিসা এসেছে, কিন্তু যখন ও দরজা খুলে ও তো অন্য একটা মেয়েকে দেখতে পায়। লিসা তখন এই মেয়েটাকে দেখে বলছিল, আমি যখন ইয়ানকে নিয়ে হসপিটালে গেছিলাম, তখন আমি এই মেয়েটাকে লিয়ানের সাথে দেখেছিলাম, আর ও তো ওখানে এই মেয়েটাকে লিয়ানের সাথে দেখে ভুল বুঝে নেয়। এদিকে ওই মেয়েটা লিয়ানকে বলছিল যে নিউ ইয়ারের ছুটি দিয়েছে, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি, কারণ তুমি তো সবসময় মন খারাপ করে থাকো। তখনও ইয়ানকে দেখতে পাই, যাকে দেখে ও বলছিল, এ কে? আরে এখানে কি করছে? কিন্তু লিয়ান তো কিছুই বলছিল না। আসলে এই মেয়েটা ছিল লিয়ানের বোন। ও তখন লিয়ানকে বলে, আমি প্রেগনেন্ট, যেটা শুনে ও তো খুবই খুশি হয়। তখন ওর বোন বলছিল, আমি তোমার বাসার বাইরে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, ওটা কোথায়? আমি তো কোথাও ওটাকে দেখতে পাচ্ছি না। যেটা শুনে ইহান তো ভয় পেয়ে যায়, কারণ এই কাজটা ওই করেছে, যেটা লিয়ানা বুঝতে পারে। তাই ওর বোনকে বলে, তুমি চিন্তা করো না, আমি অন্য একটা গাছ ওখানে এনে লাগিয়ে দিব। যেটা শুনে ও তো ইয়ানের পাশে গিয়ে বসে। তখন ও বলছিল, এখান থেকে পচা খাবারের গন্ধ বের হচ্ছে, এইটা কোথা থেকে আসছে? আসলে আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে এইসব গন্ধ একটু বেশি পাচ্ছি। লিসা এসব শুনে বলছিল, এখন তো লিয়ানের ওর গার্লফ্রেন্ডের সাথে বাচ্চা হবে, তাহলে ও আমার বাচ্চাকে মোটেও ভালোবাসবে না। এদিকে লিয়ান তো সব জায়গায় খুঁজছিল যে কোথা থেকে গন্ধ আসছে। তখনও ইয়ানের কাছে কিছু পচা বাসি খাবার দেখতে পাই, যেগুলো ও লুকিয়ে রেখেছিল। এটা দেখে ও তো খুবই রেগে যায়। ও বলছিল, এগুলো তুমি এখানে কেন রেখেছো? আর ওগুলো ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু ইয়ান তো ওকে ওটা করতে দেয় না। ও বলছিল, এটা আমার মমের জন্য, প্লিজ তুমি ওগুলো বাইরে ফেলে দিও না। এগুলো দেখে লিসে তো কান্না করছিল। ও বলছিল, আমি যখন মারা গেছি তখন দেখি আমার মেয়ে জীবনে অনেক কষ্ট করেছে, আমি কিভাবে ওকে বুঝাবো যে আমি আর কখনোই ফিরে আসবো না, আর এই খাবারগুলো খেতে পারবো না। এইদিকে টানাটানি করতে গিয়ে তো ওর এই খাবারগুলো নিচে পড়ে যায়, আর সাথে ওই বক্সটাও নিচে পড়ে যায়। যেটা দেখে লিয়ান তো এবার ওই বক্সটা খুলে, তখন ওখানে কিছু টাকা আর একটা লেটার দেখতে পাই। যেটা দেখে ওর বোন বলছিল, তুমি এখনো ওর চিঠি পড়ছো, যে তোমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে লিয়ান ওর সার্জারি সেরে একদিন লিসার কাছে আসে আর বলে, তুমি আমাকে ওই মেসেজটা কেন পাঠিয়েছিলে যে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো? এটা নিশ্চয়ই তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো না?
লিসা বলে, না আমি কোনো প্র্যাঙ্ক করছি না তোমার সাথে। এখন তো তোমার কাছে কোনো টাকা নেই, তোমার ফ্যামিলি পুরোপুরি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। আর আমি এখন তোমার থেকে অনেক রিচ একটা ছেলেকে পেয়ে গেছি, এখন আমি ওর সাথেই থাকবো। এগুলো শুনে লিয়ান তো পুরোপুরি শক। ও তো কান্না করছিল আর বলছিল, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, তাহলে এখন কি হলো? ও তো সারারাত ওখানে বসেই ওর জন্য কান্না করছিল। আসলে ওর তো ক্যান্সার হয়েছিল, যার জন্যই ও এই কথাগুলো ওকে বলেছিল। তো কিছুদিন পর ও যখন চেক আপ করাতে যায়, তখন ও জানতে পারে যে ও তো প্রেগনেন্ট। এটা শুনে ও তো একদমই অবাক হয়ে যায়। এরপর ওর যখন মেয়ে হয়, ও জানতে পারে ওর তো হার্ট প্রবলেম। এটা শুনে ও তো একদিন লিয়ানের কাছে এসেছিল হেল্প চাইতে আর বলতে যে এটা ওরই বাচ্চা। কিন্তু লিয়ান তো ওই দিন ওর কথা বিশ্বাস করেনি। ও বলছিল, ২ বছর হয়ে গেছে, এখন তুমি আমার কাছে এসেছো এটা বলতে যে এটা আমার বেবি? তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে অন্য একটা পুরুষের সাথে, এখন অন্যের দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছ। এগুলো বলে ও তো লিসাকে ভুল বুঝে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ৩ দিন ওর অবস্থা তো আরো বেশি খারাপ হতে থাকে, যেটা দেখে ও ওর সমস্ত চিকিৎসার টাকা দিয়ে ইয়ানকে একটা এতিমখানা রেখে আসে, যাতে ও মারা গেলে ইয়ানের কোনো কষ্ট না হয়। আর একদিন ও তো মারা যায়, কিন্তু ইয়ানকে ওই মহিলাটা বলছিল, তোমার মাম এখন ঘুমাচ্ছে, উনি যখন উঠবে আমি আবারও তোমাকে ওনার কাছে দেখা করাতে নিয়ে আসবো। আর তখন থেকে ও ভাবছিল হয়তো ওর মা এখনো ঘুমিয়ে আছে, আর যখনই উঠবে তখনই ও ওর কাছে আসবে। তো সিন আবারও পেশেন্টে আসে। লিয়ান তো এই চিঠিটা পড়ে অনেক কান্না করে। তখন ওর বোন ইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার মা কবে মারা গেছে? কিন্তু ইয়ান বলে, আমার মা মারা যায়নি, উনি তো ঘুমাচ্ছে, আর যখনই উনি উঠবে তখন উনি আমার কাছে চলে আসবে। এদিকে লিয়ানের তো এসব কিছু বিশ্বাস হচ্ছিল না, তাই ও উপরে চলে আসে। তখন লিসা ওর পিছে পিছে আসে। ও দেখে একটা রুম যেটা বেবিদের জন্য সাজানো ছিল। এটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, এই রুমটা হয়তো নিশ্চয়ই ওদের নিউ বেবির জন্য আগে রেডি করে রেখেছে। কিন্তু লিয়ান তো এখানে বলছিল, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে, কিন্তু ওই দিন আমার কাছে একটা বাচ্চা নিয়ে তুমি এসেছিলে, যেটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম আর তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম। কিন্তু তুমি যদি ওই সময় আরেকবার আমাকে রিকোয়েস্ট করতে যে তুমি আমার সাথে থাকতে চাও, তাহলে এখন সবকিছু ঠিক থাকতো। দেখো, ওই সময় ওগুলো তোমার মেয়ের জন্য আমি ওগুলো সাজিয়ে রেখেছিলাম। আজ পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করছি, কিন্তু তোমার মেয়ে ঠিকই আমার কাছে আছে, বাট তুমি নেই, আমি একা কিভাবে ওর দেখাশোনা করব? এগুলো বলে ও তো অনেক কান্না করছিল, যেটা দেখে লিসার তো খুবই খারাপ লাগে। তো কিছুক্ষণ পর দেখি লিয়ানের সাথে দেখা করতে ম্যানেজার আসে, কিন্তু লিয়ান তোকে ওখান থেকে চলে যেতে বলছিল। ও বলে, এখন আমি কারোর সাথে কথা বলতে চাই না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। যেটা শুনে ও তো ওখান থেকে চলে যায়। তখন ও নিচে ইয়ানকে দেখতে পায়, যাকে দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, এ তো দেখতে একদমই লিসার মতো দেখতে, তাহলে এটা ওরই বাচ্চা ৫ বছরের আগে। ও তো অন্য একটা ছেলের সাথে চলে গেছিল, যার কারণে লিয়ানের অবস্থা তো খারাপ হয়ে গেছিল। আর এখন ওর মেয়েকে ওর কাছে রেখে গেছে। আমি চাই না এখন আবার আগের মতো ওর অবস্থা হোক, না আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু ইয়ান বলে, আমার মম আমাকে এখানে পাঠায়নি, আঙ্কেল নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা ওকে ওটাই বলে। তখন ম্যানেজার ওকে বলে, তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? তাহলে চলো আমার সাথে। ও তো এটা শুনে খুশি হয় আর বলে, হ্যাঁ আমি যাব। কিন্তু মেয়েটাকে মানা করছিল যেতে, কিন্তু ইয়ান তো তারপর ওর সাথে যায়। লিসাও তো এখানে ওকে আটকানোর ট্রাই করছিল, কিন্তু ও তো পারে না। এদিকে ম্যানেজার তো ওকে নিয়ে একটা অন্ধকার রাস্তায় আসে আর ইয়ানকে বলে, ওই সামনেই তোমার মা আছে। যেটা শুনে ও তো খুশি খুশি ওর মায়ের কাছে দেখা করতে যায়, কিন্তু তখনই ম্যানেজার পিছন থেকে ওকে গাড়ি দিয়ে একটা ধাক্কা মারে। ও বলছিল এখন আর মিস্টার লিয়ানের জীবনে কোনো প্রবলেম থাকবে না। এদিকে লিসা তো লিয়ানের কাছে এসে ওর উপরে চিল্লাচিল্লি করছিল। ও বলছিল, তুমি এখন এখানে ঘুমিয়ে আছো, আর ওদিকে তোমার মেয়ে বিপদে আছে। তখনই ওখানে মেয়েড আসে আর বলে, বস ইয়ানকে আপনার ম্যানেজার কোথাও নিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, উনি এখন ওকে নিয়ে বাসায় আসছে না। যেটা শুনে লিয়ান তো চিন্তায় পড়ে যায়, আরও তাড়াতাড়ি ওর গার্ডার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে ইয়ানকে খোঁজার জন্য। এরপর ও তো ম্যানেজারকে কল দেয়, কিন্তু ও তো কল উঠায় না, যেটা দেখে ও নিজে ওকে খুঁজতে বের হয়। তখন ওকে রাস্তার মাঝখানে অজ্ঞান অবস্থায় দেখে, যেটা দেখে ও তো তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে আসে। নিহত এখানে খুবই কান্না করছিল। ও বলছিল, লিসা যখন জানতে পারবে আমি ওর মেয়ের খেয়াল রাখতে পারিনি, তাহলে ও কখনো আমাকে মাফ করবে না।
তখনই ওর কাছে ডক্টর আসে আর বলে ব্লাড লাগবে এবি নেগেটিভ। যেটা শুনে লিয়ান বলে এটা তো আমার ব্লাড গ্রুপ, আপনি আমার থেকে ওকে ব্লাড দিন। এটা শুনে লিসাতে চিন্তায় পড়ে যায়, কারণ ইয়ান ছিল ওর বায়োলজিক্যাল মেয়ে, তাই ওকে কোনো মতে ব্লাড দিতে পারবে না। এতে ও আরো অসুস্থ হয়ে যাবে। তখনই ওখানে ওর বোন আসে আর ওকে আটকায়। এগুলো শুনে ডক্টর বলে ঠিক আছে, আমরা ব্লাড পেয়ে গেছি, তাই আপনার ব্লাড দেওয়ার কোনো দরকার নেই। এরপর ওর বোন তো ওর পাশে এসে বসে। লিয়ান বলছিল তুমি এখানে কেন এসেছো, তুমি তো প্রেগনেন্ট, তাই তোমার বাসায় বিশ্রাম করা উচিত। ওর বোন বলে আমার ভাইয়ের এমন অবস্থা আর আমি না এসে থাকতে পারি। লিসা তখন ওদের কথা শুনে বুঝতে পারে যে লিয়ানকে ও এতদিন ভুল বুঝেছিল। আসলে যাকে ওর গার্লফ্রেন্ড ভেবেছিল সে ছিল তো ওর বোন। ওর তো এখন খুবই খারাপ লাগে। তো কিছুক্ষণ পর দেখি লিয়ান তো ইয়ানের কাছে আসে। ওকে দেখে বলছিল তোমার নাম তোমাকে আমার কাছে রেখে চলে গেছে, আমি একবার তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আমি আর তোমার দেখাশোনা করতে পারবো না। এগুলো তো লিসাও শুনছিল। তখন ওর বোন বলে তুমি এসব কি বলছো, ও তোমার মেয়ে হয়। যেটা শুনে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলে তুমি এসব কি বলছো। ওর বোন বলে আমি ঠিকই বলেছি, এই জন্যই তো আমি তখন তোমাকে ব্লাড দিতে মানা করেছিলাম। এরপর ওকে সমস্ত প্রুফ দেখায়, যেটা দেখে ও তো খুশি হয়ে যায় আর রিয়ানকে জড়িয়ে ধরে আর কান্না করে করে বলছিল তুমি আমার মেয়ে। লিসাও তো এটা দেখে খুশি হয়। ফাইনালি লিয়ান সবকিছু জেনে গেছে যে ইয়ান ওরই মেয়ে। কিন্তু লিয়ানের তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে লিসা মারা গেছে। ও বলছিল লিসা আমার মেয়েকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে চলে গেছে ভালো একটা জীবন কাটানোর জন্য। তুমি একবার শুধু আমার সামনে আসো, আমি সবকিছুর হিসাব তোমার থেকে নিব। ইয়ান তখন ওকে বলে আঙ্কেল ওই অ্যাক্সিডেন্টের সময় আমার মমের দেওয়া বক্সটা পড়ে গেছে, আমি এখন ওটা খুঁজতে চাই, প্লিজ তুমি আমার সাহায্য করবে। ও বলে হ্যাঁ অবশ্যই করব, কিন্তু তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার মমকে খুঁজে বের করব। দেন ইয়ান ওকে নিয়ে ওর বাসায় এসে ও দেখে বাসায় তো তেমন কোনো ফার্নিচারই নেই আর ঘুমানোর জন্য শুধুমাত্র একটা সোফা আছে। এটা দেখে ও বলছিল এই জন্যই ইয়ান সোফায় ঘুমাতে এত ভালোবাসে। এরপর ও তো লিসাকে ওখানে জোরে জোরে ডাকছিল আর বলছিল বাইরে আসো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু লিসা তো আসে না। তখনই ওখানে ওই মহিলাটা আসে। ওই ইয়ানকে দেখে বলছিল জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, ফাইনালি তোমাকে পেয়ে গেলাম। তখন লিয়ান বলে এখানে সব কি হচ্ছে। মহিলাটা বলে ও আমাদের এতিমখানায় থাকতো আর হঠাৎ ও একদিন ওখান থেকে পালিয়ে এসেছে। যেটা শুনে ও তো আরো অবাক। ও বলছিল লিসা ওকে কেন এতিমখানায় রেখেছে। এটা শুনে ওই মহিলাটা তো ওকে সবকিছু বলে দেয়। যেটা শুনে ওর তো বিশ্বাসই হচ্ছে না যে লিসা মারা গেছে। তখন মহিলাটা ইয়ানকে নিতে চাচ্ছিল, কিন্তু ওনাকে আটকায় আর বলে এ আমার মেয়ে, তাই আজ থেকে ও আমার কাছেই থাকবে। এন্ড ও তো এখানে সমস্ত প্রুফও দেয়, যেটা দেখে উনি তো ওখান থেকে চলে যায়। এরপর দেখি ও তো বাসায় এসে ইয়ানকে ঘুম পড়িয়ে দেয়। দেন ও যখন নিচে আসে তখন অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে কিছু ইনফরমেশন নিয়ে। অ্যাসিস্ট্যান্ট বলছিল এখানে মিস লিসার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আছে, আর উনি যখন আপনাকে ছেড়ে গেছিল তারপর থেকে উনি কোনো ছেলের সাথে সম্পর্কে যাননি। এটা শুনে ও তো অবাক। তখন ও তো আরো কিছু জানতে পারে যে ও তো অসুখের জন্য ওর থেকে দূরে সরে গেছিল, যাতে ও মারা গেলে রিয়ান কষ্ট না পায়। কিন্তু মাঝখানেও জানতে পেরেছিল যে ও তো প্রেগনেন্ট, তাই ও তো আবার ওর কাছে এসেছিল। কিন্তু লিয়ান তো ওর পুরো কথা না শুনে ওকে ভুল বুঝে পাঠিয়ে দেয়। এগুলো শুনে লিয়ান তো অনেক কান্না করছিল। ও বলছিল আজ আমি আমার ভুলের জন্য তোমাকে হারিয়ে ফেললাম, যদি ওই দিন আমি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে এসব কিছু হতোই না, আর তুমিও এখন আমার সাথেই থাকতে। লিসা তো এখানেও সব কথা শুনছিল। তখন লিয়ানের মনে হয় হয়তো লিসা ওর পাশেই আছে, এজন্য তো ও ওকে সব জায়গায় খুঁজছিল। এরপর দেখি ও তো লিসা সে সিঁড়িটুকু এনে নিজের বাড়িতেই মাটি দেয়। তখন ইয়ান এগুলো দেখে বলে এটা কি, যে তোমার জন্য এটা এত ইম্পর্টেন্ট। ও বলে শুধু আমার না, এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে তোমার মনে হবে যে তোমার মম তোমার আশেপাশেই আছে। ও বলে সত্যি। লিয়ান বলে হ্যাঁ সত্যি, আর তুমি যদি এটা নষ্ট করো তাহলে কিন্তু তোমার মম তোমাকে ভয় দেখাবে। এটা শুনে লিসা তো রেগে যায়। ও বলছিল তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়েকে ভয় দেখাচ্ছ। এদিকে লিয়ান মনে মনে বলছিল আমি জানি তুমি এখানেই আছো, আর এসব কথা শুনে আমাকে এখন গালি দিচ্ছ। যেটা শুনে লিসা তো অবাক। এদিকে ম্যানেজার আর মেয়ের তো ওরা সব কথা শুনছিল। তখন মেয়েট বলে বস যখন শুনেছে যে মিস লিসা মারা গেছে তখন থেকে ওনার অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে গেছে। উনি তো এখন একা একাও কথা বলে। যেটা শুনে ও তো খুবই রেগে যায় আর ও লিয়ানের কাছে আসে আর বলে তুমি এখনো ওকে নিয়ে পড়ে আছো।
যে মেয়েটা তোমাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছিল, তখন তো ও তোমার কথা এতটুকুও ভাবেনি। লিসা তো ওকে দেখে খুবই রেগে যায়। ও বলছিল, লিয়ান তুমি এখনো এই মেয়েটাকে কিছু বলনি, এ আমাদের মেয়েকে মারতে চেয়েছিল। তখন লিয়ান ওকে বলে, আমার তোমার সাথে কথা আছে, সাইডে চলো। দেন ওকে বলছিল, তুমি আমার মেয়েকে কেন মারতে চেয়েছিলে? ম্যানেজার বলে, দেখো আমি বুঝিনি যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইয়ান বলে, তুমি বোঝোনি, এটা পুরোপুরি মিথ্যা বলছো, তুমি ইচ্ছা করে এসব কিছু করেছো। আর ও তোকে জব থেকেও ফায়ার করে দেয়। এরপর ওর গার্ডদের ডাকে আর বলে, একে এখান থেকে বের করে দাও। যেটা দেখে ম্যানেজার বলছিল, তুমি এখনো ওই মেয়েটার জন্য এসব করছো, যে এখন আর পৃথিবীতেই নেই। আর এদিকে আমি যে তোমাকে এত বছর ধরে ভালোবাসি, তার কোনো মূল্য নেই তোমার কাছে। কিন্তু লিয়ান তো ওর কোনো কথা শুনে না আর ওকে ওখান থেকে বের করে দেয়। এরপর দেখি লিয়ান তো অনেক কান্না করছিল। ও বলছিল, আমি তোমাকে এত ভুলার চেষ্টা করি, তারপরও আমি তোমাকে ভুলতে পারি না। তখন ইয়ান এসে ওকে শান্ত করে, যেটা দেখে ও তো চুপ হয়ে যায়। এদিকে লিসা এসব দেখে বলছিল, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর আমার মেয়ের কোনো কষ্ট হবে না। কিন্তু হঠাৎই ও দেখে লিয়ান তো বাথরুমে গিয়ে হাত কাটার চেষ্টা করে, যেটা দেখে ও তো খুবই রেগে যায়। ও বলছিল, তুমি এটা করলে আমার মেয়ের দেখাশোনা কে করবে? এরপর ও তো জোরে একটা ধাক্কা মেরে ওই ছুরিটা ফেলে দেয়। এটা দেখে লিয়ান তো একদমই অবাক, কিন্তু বুঝে যায় যে এটা লিসারই কাজ। আর ও এখন ওর আশেপাশেই আছে। ও বলছিল, লিসা তুমি চাও না যে আমি এই কাজটা করি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি এখন থেকে আমাদের মেয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখবো। তো কিছুদিন পর দেখি লিয়ান তো বাইরে বসে লিসার কবরের সামনে কথা বলছিল। তখনই ইয়ান ওখানে আসে আর বলে, বাবা তুমি আজও মমের জন্য খাবার রাখতে ভুলে গেছো? ও বলে, না তো ভুলিনি, আমি রেখেছি, যখন ও ঘুম থেকে উঠবে আমি ওগুলোকে খেতে দিব। যেটা শুনে ইয়ান তো খুশি হয় আর ওকে জড়িয়ে ধরে। এদিকে লিসা তো এসব দেখে খুবই খুশি হয়। ও বলছিল, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর ও তো আস্তে আস্তে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। লিয়ানো তো তখন কিছু একটা ফিল করতে পারে। তো এখানে এই ড্রামাটা শেষ হয়।